হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা অ্যাকাউন্টেন্সি চ্যাপ্টার 2, যেটা আমাদের অ্যাকাউন্টিং ফর কোম্পানি 1 চলছিল, তার সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি, ডিবেঞ্চার্স। আগের পার্টে আমাদের কি হয়ে গেছিল, শেয়ারের সমস্ত কিছু আমরা বর্ণনা করে দিয়েছিলাম। কোম্পানি কি, কিভাবে আমাদের শেয়ার বিলি হয়ে থাকে, কোম্পানি কিভাবে কাজ করে থাকে, বিভিন্ন ধরনের কোম্পানি কি হয়ে থাকে, সমস্ত কিছু। তো ওই থিওরি পার্টটা তোমরা যারা দেখোনি তারা পিন কমেন্ট চেক করতে পারো, এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট পেয়ে যাবে। ক্লাস 12 দেখে নিতে পারো। কস্টিং এরও প্লেলিস্ট করা আছে, ট্যাক্সেশনেরও ভিডিও আছে, সেগুলো সব চেক করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আছে। ঠিক আছে, তো এবার আমরা আমাদের ভিডিওটাকে স্টার্ট করি। দেখো, আমাদের যখন কোম্পানির টাকার দরকার পড়ছিল তখন কি করছিল, তারা শেয়ারের অপশন নিচ্ছিল, শেয়ার বিলি করছিল। শেয়ার বিলি করলে হয় কি, আমাদের যে ভাগটা, কোম্পানির প্রফিটের ভাগটা কি হয়, লোককে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে কি তারা প্রফিটের ভাগও পাবে, এবং তারা কোম্পানির মধ্যে যদি ইকুইটি শেয়ার নিয়ে থাকে, আমরা এক্ষেত্রে ইকুইটি শেয়ারই ধরছি, তাহলে ভোটাধিকার করতে পারবে, ডিসিশনের জন্য তারা বলতে পারবে। কোম্পানি সবসময় এইটা করতে চায় না। ঠিক আছে, যখনই কোম্পানির কাছে টাকা দরকার পড়ে, ধরো সে তার 100টা শেয়ার বিক্রি করে দিল, তার মানে কি 100 শেয়ারের যে মালিক হলো, সে কোম্পানির কিছুটা পার্টের মালিক হয়ে গেল। ওকে, তো তা সে সে প্রফিট ইত্যাদিও পাবে। তার জন্য কোম্পানি কি করে থাকে, লোন নিয়ে থাকে। কি করে থাকে, নিজের ক্যাপিটাল তোলার জন্য সবসময় শেয়ার বিলীন না করে লোন নিয়ে থাকে। এই লোন নেওয়াটাকে কি বলা হয়ে থাকে, লোন ক্যাপিটাল বা ঋণ মূলধন। তাহলে দেখো, ঋণ মূলধন বলতে কি বলছে, ঋণ মূলধন হলো সেই অর্থ যা কোম্পানি ব্যবসার কাজে ব্যবহারের জন্য বাইরের উৎস থেকে, যেমন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা ডিবেঞ্চারকারীদের কাছ থেকে ধার করে। ডিবেঞ্চার কি সেটা আমরা বুঝবো। এটা একটা ঋণ যা সুদ সহ ফেরত দিতে হয়। যেরকম তুমি কারোর কাছ থেকে 100 টাকা নিলে 5% ফেরত দিয়ে দেবে, মানে 105 টাকা টোটালে ফেরত দিয়ে দেবে, এরকম ব্যাপার। ঠিক আছে, তো ধারদাতারা কোম্পানির মালিকানা বা নিয়ন্ত্রণ পায় না, যেটা আমরা বলছিলাম। শেয়ার করলে কি হতো, কোম্পানির প্রফিটও পেতো, এবং ভোট দিতে পারতো, বিভিন্ন ডিসিশন মেকিং করতে পারতো, ইত্যাদি ইত্যাদি। উদাহরণ কি কি আছে, কিভাবে ঋণ তুলতে পারে, ব্যাংকের দ্বারা নিতে পারে, বন্ড হয়ে থাকে। বা আমরা বুঝে গেলাম যে ঋণ মূলধন কাকে বলে, মানে আমাদের যে ক্যাপিটালটা লাগবে সেটা লোনের দ্বারা নেওয়া হয়, এবং পরে নির্দিষ্ট ইন্টারেস্ট সমেত সেই টাকাটাকে ফেরত দিয়ে দেওয়া হয়। তো ডিবেঞ্চারও সেই একই জিনিস। এবার লক্ষ্য করবে, ডিবেঞ্চার কি, ডিবেঞ্চার হলো একটি ঋণপত্র যা কোম্পানি জনগণ বা বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য ইস্যু করে। এটি একটা দীর্ঘমেয়াদী ঋণ সরঞ্জাম। কোম্পানি নির্দিষ্ট হারে সুদ প্রদানে এবং নির্দিষ্ট সময়ের পর মূলধন ফেরতের প্রতিশ্রুতি দেয়। ডিবেঞ্চারদারীরা কোম্পানির মালিক নন, কোম্পানির ঋণদাতা। মানে ডিবেঞ্চার কি একটা পত্র, ঋণপত্র মানে একটা ডকুমেন্ট, যেটাকে ইস্যু করে, যেটাকে মার্কেটের মধ্যে ছেড়ে, যখন শেয়ার ইস্যু করা হতো, ডিবেঞ্চারের ক্ষেত্রে সেম সেম জিনিস। ডিবেঞ্চারটাকে ইস্যু করা হবে, এবং এই ডকুমেন্টের একটা দাম থাকবে। ধরো বলা হলো এই ডকুমেন্টটার দাম হলো 100 টাকা, যেরকম আমাদের শেয়ারের দাম ছিল, একটা শেয়ারের দাম 100 টাকা, সেরকমই এরকম যতগুলো ডিবেঞ্চার, ধরো 5টা ডিবেঞ্চার ছাড়া হলো, 5টা ডিবেঞ্চার ছাড়া হলো, তাহলে টোটাল 500 টাকা পেয়ে যাব। এবং বলা হলো 10% ইন্টারেস্ট দিতে হবে। তার মানে যে পাবলিক আছে বা যে ইনভেস্টার আছে, তারা আমাদের 500 টাকা দিল, আমরা তারপর আমাদের কাজ মিটে যাওয়ার পর তাদেরকে 550 টাকা, 10% 50 টাকা হচ্ছে, তারা 1 বছরের বেসিসেই ধরলাম 550 টাকা ফেরত দিয়ে দিলাম। এটা 1 বছর হয় না, অনেক বছর হয়ে থাকে, 5-7 বছর, 8 বছর, 10 বছর, এরকম টাইপের হয়ে থাকে। তার জন্য বলেছে না, দীর্ঘমেয়াদী, বুঝেছো, অনেক সময়ের জন্য এটা হয়ে থাকে, দীর্ঘমেয়াদী ঋণ সরঞ্জাম। বোঝা গেল? তো এইটাকে ডিবেঞ্চার বলে। ডিবেঞ্চারের বৈশিষ্ট্য কি, এটা একটা কি, ঋণের দলিল, কোম্পানির কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য প্রমাণ স্বরূপ একটা নথি, মানে একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট দিয়ে আমরা হলো কোম্পানি, মানে আমরা বলছি এখানে কোম্পানিকে বোঝানো হচ্ছে, ঋণ তুলতে পারে। নির্দিষ্ট সুদ আছে, নির্দিষ্ট আর একটা পার্সেন্টেজের সুদ থাকে, এক্স পার্সেন্টেজ সুদ থাকে, 5%, 8%, 10%। নির্দিষ্ট সময় পর ফেরত দিতে পরিশোধযোগ্য, মালিকানা নেই। এটা কি, লোন দিচ্ছি, কোনো মালিকানা আমরা পাবো না। সুরক্ষিত বা অসুরক্ষিত হয়, সিকিউর বা আনসিকিউর ডিবেঞ্চারও হয়ে থাকে। সেটা কি, মানে ধরো কাউকে তুমি লোন দিচ্ছ, সেরকম আমরা ব্যাংক যখন লোন দেয় কোনো পার্সনকে, দেখে তার হলো ইনকাম চেক করে, তার ইনকাম কত, তার কাছে কি কি সম্পত্তি আছে, যাতে ব্যাকআপ করতে পারে। তো সুরক্ষিত ঋণ সেইগুলোকেই বলা হচ্ছে, যেগুলোতে ডিবেঞ্চারের দ্বারা কি, সম্পদের দ্বারা সুরক্ষিত থাকে। মানে অ্যাসেট গুলো কোম্পানি দেখে নেওয়া হয়, যে অ্যাসেট গুলো আছে, তাহলে তারা দেনাটা মেটাতে পারবে। মানে কারা দেখে, পাবলিকরা দেখে, কারণ পাবলিকরা তো আমাদেরকে লোন দিচ্ছে, তারপর আমরা ওই টাকাটাকে ইউটিলাইজ করে প্রফিট ইত্যাদি কামিয়ে তারপর পাবলিককে ইন্টারেস্ট সহ তাদের যতটা যা ইন্টারেস্ট হচ্ছে সেই অনুযায়ী রিটার্ন দিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? খুব সিম্পল জিনিসপত্র এগুলো। বিনিময়যোগ্য, ডিবেঞ্চার বাজারে কেনা বেচা করা যায়। এবং অগ্রাধিকার, কোম্পানি বন্ধ হয়ে গেলে শেয়ার হোল্ডারদের আগে এদের টাকা পাওয়া যায়। এবং আমরা অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ারের মতো বুঝেছিলাম, তো ডিবেঞ্চারের ক্ষেত্রেও সেম কেস। যাদের কাছ থেকে লোন নিয়েছি তাদের টাকা আগে মিটিয়ে তারপর বাকিদের টাকা মেটাতে হবে। ওকে, এবার ডিবেঞ্চারের কিছু প্রকারভেদ জেনে নিই। রূপান্তরযোগ্য, কনভার্টেবল যে ডিবেঞ্চার হয়ে যায়, নির্দিষ্ট সময় পর শেয়ারে রূপান্তর করে নেওয়া যায়। ডিবেঞ্চার গুলো অরূপান্তরযোগ্য, যেগুলো শেয়ারে রূপান্তর করা যায় না, এগুলো যখন ডিবেঞ্চার নেওয়া হয় তখন তাদের টার্মস এন্ড কন্ডিশনে বলা থাকে। সুরক্ষিত, মানে যখন পাবলিক আমাদের টাকা দেয় কোম্পানিকে, তখন কি অ্যাসেট গুলো চেক করে দেয়, মানে তখন সিকিউর থাকে।
কোম্পানির সম্পদ দ্বারা থাকে, যে কোনো অসুবিধা হলে আমাদের কোম্পানির অ্যাসেট দ্বারা সেটা দেওয়া যেতে পারে। অসুরক্ষিত, এরকম কোনো সম্পদ ছাড়াই, মানে কোনো সিকিউরিটি ছাড়াই ইস্যু করা হয়ে থাকে। তারপর কি বলছে, পরিশোধযোগ্য মানে রিডিমেবল, নির্দিষ্ট সময় পর কোম্পানি মূলধন ফেরত দিয়ে দেয়। এবং অপরিশোধযোগ্য মানে চিরস্থায়ী, কোনো সময়ের পরই হয় না, টাকা দিতেই থাকতে হয়। ঠিক আছে, খালি কেবল সুদই দিতে থাকে, এরকম টাইপেরও হয়ে থাকে। মানে তুমি 100 টাকা দিয়ে তাহলে সুদের পর সুদ পেতেই থাকছো। 100 টাকা তো না, অনেক টাকা হবে, ধরো 100 কোটি 200 কোটি টাকার কথা বলছি। ঠিক আছে, তো সেইটা হলো অপরিশোধযোগ্য, তোমাকে আর টোটাল ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট রিটার্ন দিচ্ছে না, জাস্ট তোমাকে খালি ইন্টারেস্টই দিয়ে যাচ্ছে। তো এরকম ডিবেঞ্চার কমই হয়, ম্যাক্সিমামটা পরিশোধযোগ্যই হয়ে থাকে, রিডিমেবলই হয়ে থাকে। ওকে, এবার আমরা একটু দেখে নিই যে শেয়ার আর ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কি। যেটা আমরা বললাম কনসেপ্টই বুঝতে পারছো, তবুও দেখে নিই। কেন, দেখো আমাদের অঙ্কতে আসার আগে এই জিনিসগুলো আমাদের ভালো করে বুঝে নিতে হবে। ডাইরেক্ট ভাব করে যদি জার্নালের মধ্যে পৌঁছে যাই না, তো বুঝতে পারবে না কেন কি হচ্ছে এইগুলো। ওকে, শেয়ার কি কোম্পানির ভাগ মালিকানা বোঝায়, এটা কি কোম্পানির ঋণ নেওয়া, এদেরকে শেয়ার হোল্ডারদের মালিক বলে, ডিবেঞ্চারধারীদের ঋণদাতা বলে। লভ্যাংশ পায়, ডিভিডেন্ড পেয়ে থাকে, লাভের ওপর টাকা, এরা নির্দিষ্ট সুদ পেয়ে থাকে। ভোটাধিকার থাকে, এদের থাকে না। নির্দিষ্ট সময় ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই, শেয়ারের ক্ষেত্রে তো ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে আছে। এতে ঝুঁকি বেশি, অবভিয়াসলি লস করলে লস, প্রফিট করলে প্রফিট, কিন্তু এতে কি নির্দিষ্ট সুদ এবং ফেরত পেয়ে যাওয়াতে ঝুঁকি কম। নিয়ন্ত্রণ, কোম্পানির সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে, কারণ ডিসিশন মেকিং করতে পারে। আমরা প্রথমেই আলোচনা করলাম, শেয়ার যারা নেবে তারা ডিসিশন মেকিং করতে পারবে, আমরা ইকুইটি শেয়ারের কথা বলছি। এতে কোনো কোম্পানির ডিসিশনের উপর এরা হস্তক্ষেপ করতে পারবে না। সবশেষে টাকা ফেরত পায় লিকুইডেশন হয়ে গেলে, যখন আমাদের কোম্পানির অ্যাসেট ইত্যাদি কেনা বেচা হয়ে গেলে, এগুলো সব আমরা আগের পার্টে আলোচনা করে নিয়েছি, যে শেয়ার এবং কোম্পানির উপর পার্টটা, তো ওইখানটা তোমরা দেখে নিতে পারো। এবং শেয়ার হোল্ডারদের আগে ডিবেঞ্চার হোল্ডাররা টাকা পেয়ে যেতে পারে। বোঝা গেল? তার মানে ডিবেঞ্চার আমাদের কি করতে সাহায্য করে, লোন নিতে সাহায্য করে। লোন নেওয়ার একটা ডকুমেন্ট হলো আমাদের ডিবেঞ্চার। ওকে, তার মানে আমরা শেয়ারের মতো ডিবেঞ্চারকেও ইস্যু করতে পারি। এবার আমাদের অঙ্ক, যেটা জার্নালের পার্টে আসা যাক। দেখো, ডিবেঞ্চার আমাদের দুটো কেসে ইস্যু করা হয়ে থাকে, আরো বিভিন্ন কেস হয়ে থাকে, কিন্তু সেগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই। প্রথম কেসটা হলো ইস্যু অফ ডিবেঞ্চার ফর ক্যাশ, টাকার জন্য। এই যে আমাদের টাকা লাগবে, ধরো 10 লাখ টাকা লাগবে, কথা কথা বলছি 10,000 টাকা লাগবে, আমরা 10 পিস ডিবেঞ্চার ইস্যু করলাম, ডকুমেন্ট। আর প্রত্যেক কটা ডিবেঞ্চারের দাম কত, 1,000 টাকা করে। ঠিক আছে, তার মানে আমরা 10,000 টাকা তুলতে পারবো। ওকে, এর মধ্যে সুদও লেখা আছে, ধরো 5% সুদের টাকা আমরা রিটার্ন দিয়ে দেবো। বোঝা গেল? আর ইস্যু অফ ডিবেঞ্চার ফর কনসিডারেশন আদার দেন ক্যাশ, কোনো অ্যাসেট কিনতে, কোনো বিজনেসকে অ্যাকোয়ার করতে, এই সমস্ত কাজে ডিবেঞ্চার ব্যবহার হয়ে থাকে। তো সেইগুলো আমরা যখন আদার দেন ক্যাশের পার্টটা বুঝবো তখন বুঝবো। বোঝা গেল? এখন আমরা কোন পার্টটা নিয়ে ডিসকাস করছি, খালি ইস্যু অফ ডিবেঞ্চার ফর ক্যাশ, এইটা নিয়ে আমরা জার্নাল ইত্যাদি সমস্ত কিছু বুঝবো। আশা করি তোমাদের বোঝাতে পারছি সমস্ত ব্যাপারটা। এবার দেখো, ডিবেঞ্চারকে ইস্যু যখন করা হয়ে থাকে না, তিনটে কন্ডিশনে ইস্যু করা হয়ে থাকে। কি তিনটে কন্ডিশনে? আমরা তো যখন ডিবেঞ্চার ছাড়ছি, তুমি শেয়ারে আমরা দেখেছিলাম যে শেয়ার ইস্যু করা হয়ে থাকে, তখন ডিবেঞ্চারও আমরা ইস্যু করছি, মার্কেটে ছাড়ছি যে পাবলিকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, কিন্তু নির্দিষ্ট সময় পর আমরা টাকাটা ফেরত দিয়ে দেবো। তো সেরকমই ডিবেঞ্চার ছাড়ার জন্য না তিনটে কন্ডিশনে ছাড়া হয়ে থাকে, সেটা চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে বলেছে ইস্যুইং ডিবেঞ্চার টু রেজ 1,00,000 টাকা, এবং ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত, 100 টাকা। মানে ডিবেঞ্চার গুলোর ফেস ভ্যালু মানে এই ডকুমেন্টটার দাম 100 টাকা। আমরা 100 টাকা রেখেছি, এটা কোম্পানির উপর পুরোপুরি নির্ভর করে এই একটা ডকুমেন্টের দাম কত রাখতে পারবে। আশা করি বোঝানো গেল। 1,00,000 টাকা কোম্পানি তুলতে চায়, একটা ডিবেঞ্চারের দাম 100 টাকা। এবার কিভাবে সে ডিবেঞ্চারটাকে ইস্যু করছে, দেখো তিনটে কন্ডিশন দেখতে পাচ্ছি। একটা লেখা আছে অ্যাড পার, একটা লেখা আছে অ্যাড প্রিমিয়াম, একটা লেখা আছে অ্যাড ডিসকাউন্ট। এইগুলো বুঝে নেওয়া যাক। অ্যাড পার মানে কি, ফেস ভ্যালু, ডিবেঞ্চারের ফেস ভ্যালু বলতে ওই ডকুমেন্টের প্রাইসের কথা বলছি, 100 টাকা। 100 টাকা দাম, তারা 100 টাকাই হিসাবে ছাড়ছে, মানে 100 টাকা হিসাবে পত্রগুলো ছেড়ে দিল। তার মানে 1,00,000 টাকা তুলতে কটা ডিবেঞ্চার লাগছে, দেখো 100 দিয়ে ভাগ করো, কেটে গেল, কেটে গিয়ে কত, 1,000 পিস ডিবেঞ্চার লাগছে। ওকে, তার মানে ফুল অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম, এবং কোনো গেন বা লস কিচ্ছু হলো না। স্যার গেন বা লস, আবার গেন আবার লস হওয়ার কি ব্যাপার আছে, এটা বুঝবো আস্তে আস্তে। তারপর কি আছে, অ্যাড প্রিমিয়াম। আমাদের ফেস ভ্যালু ডিসাইড করা হয়েছিল 100 টাকা, কিন্তু আমরা একটা ডিবেঞ্চারের দাম এখন রেখেছি 10% এক্সট্রা, মানে 100 প্লাস 10% কত হয়ে গেল, 110। ওকে, আবার 1,00,000 টাকা তুলতে চাই, কিন্তু এবার এক একটা ডিবেঞ্চারের দাম কত, 110 টাকা। এটা কাটাকুটি করলে অ্যাপ্রক্সিমেটলি 909। দেখো, আগের বার 1,000 পিস ডিবেঞ্চার ছাড়তে হচ্ছিল মার্কেটে, এখন 909 পিস, মানে 91 পিস কম ডিবেঞ্চার ছাড়তে হচ্ছে। দেখো বলেছে ফিউয়ার ডিবেঞ্চার ইস্যুড, কোম্পানি আর্নস 10 এক্সট্রা পার ডিবেঞ্চার। প্রত্যেক কটা ডিবেঞ্চারে 10 টাকা করে বেশি পাচ্ছে, তাই না? 100 টাকা ফেস ভ্যালু ছিল, এখন আমরা কি 110 করে ছাড়ছি, মানে প্রত্যেক কটা ডিবেঞ্চারের দাম কত, 10 টাকা ইনক্রিজ করে দিয়েছি। ওকে, তার মানে 909 পিস ডিবেঞ্চার হচ্ছে।
তারপর আরেকটা সিন আছে কি, ডিসকাউন্টের ব্যাপারটা কি, ডিসকাউন্টের ব্যাপারটা হলো 100 টাকা দাম, এবার 10%, এবার পার্সেন্টেজ কি 10ই থাকবে, কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, 5% ছাড়লো, 20% কোম্পানির ওপর, 90 টাকাতে ছাড়লো 10% কমিয়ে, তাহলে দেখো 1 লাখ টাকা তুলতে এবার বেশি ডিবেঞ্চার, দেখো 1112 পিস ডিবেঞ্চার ছাড়তে হচ্ছে, মানে 90 টাকা করে আমরা একটা ডিবেঞ্চারের দাম রেখেছি, তো দেখো মোর ডিবেঞ্চার নিডেড, বেশি ডিবেঞ্চার লাগলো এবং কোম্পানি 10 টাকা করে কম পেলো প্রত্যেক ডিবেঞ্চারে, তার মানে এক্ষেত্রে কি কোম্পানির গেন হলো, এই ক্ষেত্রে কোম্পানির লস হলো, আর এই ক্ষেত্রে কিছুই হলো না, নো প্রফিট নো লস, বোঝানো গেল ব্যাপারটা। তাহলে এইভাবে আমাদের ডিবেঞ্চার ছাড়া হয়। দেখো আমরা এখনো কিন্তু জার্নাল ইত্যাদি পার্টের মধ্যে যাইনি, এখনো আমরা জাস্ট বুঝছি ব্যাপারগুলোকে। তার মানে আমাদের তিনটে কেস হলো, অ্যাড পার, অ্যাড প্রিমিয়াম, অ্যাড ডিসকাউন্ট। অ্যাড পার কখন হয়, যখন কোম্পানি নর্মাল থাকে, অ্যাড প্রিমিয়াম মানে কোম্পানির খুব ভালো মার্কেটে ভ্যালু আছে, আর অ্যাড ডিসকাউন্ট মানে কোম্পানি অতটা ভালো মার্কেটে ভ্যালু নেই, ওকে, মানে লোন টোনের টাকা ইত্যাদি পাওয়া আসার জন্য। তাহলে এক একটা ডিবেঞ্চারের দাম যদি ভালো মার্কেটে নাম আছে তাহলে 10 টাকা বেশি করে ছাড়ছে, এক একটা ডিবেঞ্চারের দাম 10 টাকা কম ছাড়ছে কেন, মার্কেটে অতটা ভ্যালু নেই, তার জন্য টাকা দিতে চাইছে না, তার জন্য। ব্যাপারটা বোঝানো আছে, তো এইভাবে আমাদের ডিবেঞ্চার ইস্যু করা হয়ে থাকে। তার মানে ইন শর্ট, যদি আমরা এক পারে করি তাহলে 1000 ডিবেঞ্চার দিয়ে 100 টাকা করে পাচ্ছি, এক্ষেত্রে কি প্রিমিয়ামে গেলে 909 ডিবেঞ্চার করে 110-এর হিসাবে আমরা 1 লাখ টাকা তুলে নিচ্ছি, তার মানে কি বেশি ডিবেঞ্চার মানে বেশি টাকা পাচ্ছে প্রত্যেকটা ডিবেঞ্চারে, এবং ডিসকাউন্টে করলে এতগুলো বেশি ডিবেঞ্চার ছিল, মানে 1 লাখ টাকা সেই পাচ্ছে, মানে বেশি পরিমাণ আমাদের ডিবেঞ্চার ছাড়তে হচ্ছে। প্রিমিয়ামে কি এক্সট্রা ক্যাপিটাল পাওয়া যায় এবং কম লোনের বার্ডেন চাপে, আর ডিসকাউন্টে কি অল্প ক্যাপিটাল পাওয়া যায় কিন্তু হাই লোন আমাদের দিতে হয়, মানে মোট কথা ডিসকাউন্টে হলে আমাদের কি লস বলতে পারি, প্রিমিয়ামে হলে গেন। দেখতেই পাচ্ছ 1000-এর উপর ছেড়ে ডিসকাউন্টে 1 লাখ টাকা তুলছি, 909টা ছেড়ে এই ক্ষেত্রে 1 লাখ টাকা তুলে নিচ্ছি, এক্ষেত্রে 1000টা, তার মানে প্রিমিয়ামে করলে গেন আর পারে করলে নর্মাল, ওকে। এবার আমরা কি এই যে পুরো ব্যাপারটা বুঝে গেলাম যে ঋণ লোন ক্যাপিটাল কি হয়ে থাকে, লোন ক্যাপিটাল একটা হলো ডিবেঞ্চার, ডিবেঞ্চার কি বৈশিষ্ট্য, ডিবেঞ্চারের কি কি প্রকারভেদ হয়ে থাকে, এবং শেয়ার ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য, এবং ডিবেঞ্চার কি কেসে ইস্যু করা হয়ে থাকে, দুটো আমাদের সিলেবাসের জন্য। ফর ক্যাশ আদার দেন ক্যাশ, ফর ক্যাশেরটা আমরা দেখছিলাম 1 লক্ষ টাকা তুলতে চাই মার্কেট থেকে, তাহলে ফেস ভ্যালু ডিবেঞ্চার মানে একটা ডিবেঞ্চারের দাম হলো, এই একটা ডকুমেন্টের দাম 100 টাকা, তাহলে আমরা বিভিন্ন কন্ডিশন দিলাম পার প্রিমিয়াম ডিসকাউন্ট, সেই অনুযায়ী আমরা কতগুলো ডিবেঞ্চার ইস্যু করছি, আমাদের কি ক্ষতি লাভ যা কিছু হচ্ছে, বোঝা গেল। এবার আমরা কি করব, এর জার্নাল দেখবো, ঠিক আছে, এবার আমরা জার্নালটা দেখবো, একটা অঙ্ক নিয়ে বলবো, এবং ডাইরেক্ট তোমাদের জার্নাল বলবো না, অঙ্ক নিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলবো যে কিভাবে আমাদের টোটাল ব্যাপারগুলো হবে, ওকে। তো চলো জার্নাল পার্টে যাওয়া যাক। তো দেখো এবার আমরা একটা জার্নাল নিয়ে নিয়েছি, এখান থেকে আমরা যে ডিবেঞ্চারে যে কি করে জার্নালস গুলো বানাতে হয় সেগুলো শিখবো, ওকে। কি বলছে, পাস জার্নাল এন্ট্রিজ অফ দি ফলোইং ইস্যু অফ ডিবেঞ্চার, বলছে ইস্যু অফ 1010% ডিবেঞ্চার অফ 100 ইচ অ্যাট পার, issue of 2012% debenture of 100 each at a discount of 5%, issue of 3014% debenture of 100 each at a premium of 10%। তিনটে কন্ডিশন বলেছে। সবার প্রথমে দেখো যেই কন্ডিশনটা বলেছে, ইস্যু অফ 1000 মানে 1000 ডিবেঞ্চার ছাড়া হচ্ছে, মানে ডিবেঞ্চারের এই যে ডকুমেন্ট গুলো বলছে 1000, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে, তোমরা এটা অ্যাকসেপ্ট করে নাও, 1000 ডিবেঞ্চার ছাড়া হচ্ছে। এবার 10% ডিবেঞ্চার কথাটার মানে হলো 10% হলো আমাদের ইন্টারেস্ট রেট, যে কত টাকা পাবলিককে ফেরত দিতে হবে ইন্টারেস্ট হিসাবে। তার পরেরটাতেও যদি 12% লেখা আছে, এটার মানে কি ইন্টারেস্ট রেট, তারপর একটা 14%, এটাও ইন্টারেস্ট রেট, এবং ডিবেঞ্চারের নামটাও এইভাবে হয়ে থাকে, 10% ডিবেঞ্চার, নামটা কি 10% ডিবেঞ্চার, পরেরটা ডিবেঞ্চারের নাম কি হবে 12% ডিবেঞ্চার, পরেরটার নাম কি হবে 14% ডিবেঞ্চার, এরকম ভাবে। এবার প্রথম কেসটা আমরা দেখছিলাম, বলছে 100 ইচ অ্যাট পার, মানে ডিবেঞ্চারটার ফেস ভ্যালু কত, 100, এবং অ্যাট পার মানে যা ফেস ভ্যালু তাতেই ছাড়ছে। এবার অঙ্কটা করা যাক, ওকে। তো সবার প্রথমে আমরা যখন লোন নিয়ে থাকি কি হয়ে থাকে, আমাদের কাছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট এরকম হয়ে থাকে। তো যখন আমরা লোন পাই, ধরো 10,000 টাকা লোন নিলাম, কি করি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু লোন অ্যাকাউন্ট, 10,000 10,000, মানে কি হলো আমাদের অ্যাসেট টু লাইবিলিটি, এই পার্টটাকে করতে হবে আমাদের, কি করতে হয়, অ্যাসেট টু লাইবিলিটি, এই জিনিসটাকে সারাক্ষণ করতে হবে যখন আমরা লোন নিয়ে থাকি। তো আমরা এই বেসিক কনসেপ্টের উপরই নির্ভর করে পুরো ডিবেঞ্চারটা করে যাবো, ওকে। তো 1000 ডিবেঞ্চার 100 টাকা ইচ, মানে টোটাল কত টাকা পাবো, মানে 1000 এরকম ডকুমেন্ট আছে এবং প্রত্যেকটা ডকুমেন্টের দাম 100 টাকা করে, তাহলে টোটাল কত টাকা উঠছে, 1000 ইন্টু 100 কত, 1 লাখ টাকা, 1 লাখ টাকা উঠছে। তার মানে আমরা কি লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে, ডেবিট কত টাকা দিয়ে হবে, 1 লাখ টাকা আসছে। এবং আমি এখনই দেখালাম যে লোন, যখন লোন নিই তাহলে কি, যেটা লোন নিচ্ছি সেই লোনটাকে আমরা ক্রেডিট করি, মানে লাইবিলিটি বাড়ছে, লাইবিলিটিটা কি হবে, ডিবেঞ্চার, যারা লোন নিচ্ছে ডিবেঞ্চার দ্বারা, টু ডিবেঞ্চারের নাম কি বললাম, এইরকম যে 10% ডিবেঞ্চার, পার্সেন্টেজ লাগিয়ে ইন্টারেস্ট রেটটা লাগিয়ে টু 10%
ডিবেঞ্চার ডিবেঞ্চার অ্যাকাউন্ট কত হয়ে গেল? 1,00,000 টাকা। ওকে, এটা ফার্স্ট কেসটা হয়ে গেল। আর এখানে লিখে দেবে বিং, এখানে লিখে দেবে বিং অ্যামাউন্ট রিসিভড, বিং অ্যামাউন্ট রিসিভড এরকম করে, রিসিভ অফ ইস্যু, বিং অ্যামাউন্ট রিসিভড অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট অফ ইস্যু অফ 1,000, 10% ডিবেঞ্চার অ্যাট দি রেট ₹100 ইচ। ওকে, তো এইটার ক্ষেত্রে আমি ন্যারেশন বললাম, বাদ বাকি ন্যারেশন গুলো তোমরা এমনি তোমাদের যে যার মতো করে লিখে নেবে, তোমরা লিখতে জানো এবং যে যার ইন্ডিভিজুয়াল বইতেও আছে, আর এমসিকিউতে তো লাগবে না ন্যারেশন। ওকে, তারপরেরটা কি বলছে দেখো, ইস্যু অফ 2000, 12% ডিবেঞ্চার অফ 100 ইচ অ্যাট এ ডিসকাউন্ট অফ 5%। কত বলছে? 5% ডিসকাউন্টে। তার মানে এখন ডিবেঞ্চারের ক্ষেত্রে কি হচ্ছে ভালো করে দেখো, ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু 100 ডিবেঞ্চারটার দাম, কিন্তু ইস্যু কততে করছে, মানে টাকাটা কত টাকার বেসিসে নিচ্ছে। ইস্যু প্রাইস আমাদের কত? 100 থেকে 5% বাদ দিয়ে, মানে 100 মাইনাস 5 টাকা, মানে 95 টাকা। তার মানে প্রত্যেক কটা ডিবেঞ্চারের দাম ওরা কত রেখেছে? 95 টাকা করে। নর্মালি 100 ছিল, কত রেখেছে? 95 টাকা করে। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা ঢুকবে আমাদের? কটা ডিবেঞ্চার আছে বলেছে দেখো, 2000 ডিবেঞ্চার, এক্ষেত্রে কত? 2000, তাহলে 2000 ইন্টু 95 করে ঢুকবে। বোঝা গেল? ফেস ভ্যালু 100 ছিল, ডিসকাউন্টে যাচ্ছে 5%, মানে ডিবেঞ্চারের দামটা 100 থেকে 5 কমিয়ে দিয়েছে, 95। 95 করে চালছে কেন? কোম্পানির অত হালত ভালো নেই, টাকা দেয় না, তার জন্য কম পয়সায় তারা টাকাটাকে তুলতে চাইছে। তার মানে 2000 ইন্টু 95 করলে 1,90,000 টাকা। এবং আমাদের লোন কতটা, ডিবেঞ্চারের ক্ষেত্রে কতটা আমাদের হচ্ছে দেখো, সবসময় মনে রাখবে এই যে 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট বা যা আছে, এই ক্ষেত্রে কত আছে? 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। এইগুলো সবসময় না ফেস ভ্যালুর উপর হয়। কিসে হয়? ফেস ভ্যালু। আমরা এখানে শর্টে লিখি 12% ডেব অ্যাকাউন্ট, বুঝে যাবে তোমরা। 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এটা কিসে? ফেস ভ্যালুর উপর। মানে এক্ষেত্রে যখন আমরা লিখছিলাম না, 1000 ইন্টু 100 ছিল এইটার মানে, এক্ষেত্রে মানে 1000 ইন্টু 100 ছিল। তাহলে 12% ডিবেঞ্চার এখন এক্ষেত্রে কত হবে? 2000 ইন্টু হবে 95 না, ফেস ভ্যালু দিয়ে গুণ করবে। সবসময় মনে রাখবে 12% ডিবেঞ্চার অ্যাকাউন্টে সবসময় ডিবেঞ্চারের ফেস ভ্যালু দিয়ে গুণ করবে যতগুলো ডিবেঞ্চার সংখ্যা। 2000 ইন্টু 100 হয়ে গেল 2,00,000 টাকা। এবার লক্ষ্য করে দেখো, আমাদের ডেবিটে 1,90,000 আর ক্রেডিটে কত আছে? 2,00,000 টাকা। মিলছে না ডেবিট ক্রেডিট। আর মনে আছে আমরা বলেছিলাম, এক্ষুনি বললাম, যে যখন ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করা হচ্ছে, মানে 100 টাকা দিলে 95 টাকা করে, তাহলে 5 টাকা করে আমার ক্ষতিও হয়ে যাচ্ছে। তার মানে এইটার ক্ষতিটা আমাদের always আমরা জানি এনি এক্সপেন্স এন্ড লসেস আর ডেবিট, তার জন্য আমরা ক্ষতিটাকে কি দেব? নাম ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কত টাকা ক্ষতি হলো? 2000 ডিবেঞ্চারে 5 টাকা করে ক্ষতি হলো। কত? 10,000 টাকা। এমনি তোমরা গ্যাপটা দেখতে পাচ্ছ, 1,90,000 আর 2000, 10,000ই হবে। আর লজিক্যালি 2000 ইন্টু 5, বোঝা গেল? তার মানে এইটা আমাদের সেকেন্ড এন্ট্রিটা হয়ে গেল। এবার থার্ড এন্ট্রিটা করতে হবে। থার্ডটা কি আছে? থার্ডটা বলছে ইস্যু অফ 3000, 14% ডিবেঞ্চার এক্সউইজ এট এ প্রিমিয়াম অফ 10%। এবার থার্ডে কি বলছে? ফেস ভ্যালু কত? 100 টাকা। ইস্যু প্রাইস কত? এবার কোম্পানির অবস্থা ভালো, 100 টাকার মাল কত? 10% প্রিমিয়ামে, মানে 100 প্লাস 10%, মানে 100 প্লাস 10, 110 টাকায় ছাড়ছে মার্কেটের মধ্যে। বোঝা যাচ্ছে? তার মানে কটা ডিবেঞ্চার ছাড়ছে টোটাল? 3,000। তার মানে তারা ব্যাংকে কত টাকা পাবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 3,000 ডিবেঞ্চারে 100 টাকা করে পাবে না, টাকা পাচ্ছে কত? 110 টাকা করে প্রত্যেকটা ডিবেঞ্চার পিছু নিচ্ছে। আগের বার 95 করে নিয়েছিল, তার আগের বার 100, এবার 110 টাকা করে। তাহলে টোটাল কত হচ্ছে? 3,30,000 টাকা। বোঝা গেল? ওকে, এবার এবার কি আছে দেখো, আমাদের কি বলেছিলাম? ডিবেঞ্চারটার নাম কি আছে? 14% ডিবেঞ্চার। আমরা কি বলেছিলাম? যখনই ডিবেঞ্চারটা তোমরা যে লিখবে, টু 14% ডিবেঞ্চার যখনই লিখে নেবে, এইটা আমাদের কি হয়ে যাবে? সবসময় ফেস ভ্যালুতে হবে। তাহলে টোটাল 3,000 ডিবেঞ্চার আছে, লাইবিলিটি, অ্যাসেট টু লাইবিলিটি। ওকে, 3,000 ডিবেঞ্চার আছে, কত টাকা করে? তার ফেস ভ্যালু 100 টাকা করে। তাহলে কত হয়ে গেল? 100 টাকা করে, কত? 3,00,000 টাকা। এবার দেখো, ডেবিটে 3,30,000 আর ক্রেডিটে 3,00,000 টাকা, তাহলে 30,000 টাকা কম হচ্ছে। এবার আমরা কি ফায়দা করেছি? কি করেছি? ফায়দা করেছি। কত? প্রত্যেক করে ডিবেঞ্চার পিছু 10 টাকা করে ফায়দা করেছি। তার মানে ফায়দাটা আমাদের ক্রেডিট হবে, অল ইনকাম এন্ড গেইনস আর ক্রেডিট। তার জন্য আমরা কি লিখবো? টু সিকিউরিটিস, লিখতে পারি, দাঁড়াও, বা টু লিখি, টু সিকিউরিটিস প্রিমিয়াম, প্রিমিয়াম অ্যাকাউন্ট 3,000 ইন্টু 10, কত হয়ে গেল? 30,000 টাকা। তো সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট 3,000 ইন্টু 10, কত হয়ে গেল আমাদের? 30,000 টাকা। এবার বোঝা গেল?
ডেবিট ক্রেডিট মিলে গেল। ওকে, তাহলে এইভাবে আমাদের ডিবেঞ্চারের ইস্যু করা হয়ে থাকে। প্রথমে আমরা চেক করে দেবো কত ডিবেঞ্চার এবং কত টাকা করে তার ফেস ভ্যালু, যদি পারে ছাড়ে পারে, আর যদি নর্মাল প্রিমিয়ামে ছাড়ে সেই অনুযায়ী, ডিসকাউন্টে ছাড়ে সেই অনুযায়ী। তাহলে প্রত্যেক কটা ডিবেঞ্চারের নাম্বারের সাথে কত টাকাতে ইস্যু করছে, প্রথম ক্ষেত্রে 100 টাকা, তো 100 হিসাবে পাচ্ছি, এবং ডিবেঞ্চার লোন অ্যাকাউন্ট মানে অ্যাসেট টু লাইবিলিটি। তারপর আবার পরের বার 5 টাকা কম, 95 টাকা করে 2000 হিসাবে পাচ্ছি 1,90,000 টাকা। লাইবিলিটি করছি 2000 ইন্টু 100, 2 লাখ টাকা। ডিফারেন্সটা হলো আমাদের লস হয়ে গেল। এক্ষেত্রে 100 টাকার মাল 110 টাকায় ছাড়ছি, তাহলে 3,30,000 পাচ্ছি, এবং ফেস ভ্যালুতে সবসময় ডিবেঞ্চার অ্যাকাউন্টটা হবে, এদিকে ক্রেডিটে কম, তার জন্য আমাদের টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট 30,000 টাকা। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের হয়ে থাকে। আর এই ক্ষেত্রে আমরা দেখো একত্রে টাকা পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে কি পেয়েছি? একসাথে ডিবেঞ্চার ছাড়ছি আর টাকা আমাদের কাছে ঢুকে আছে। এই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে কি? লামসামে টাকা পাওয়া। ঠিক আছে, লামসাম মানে একবারে ডিবেঞ্চার ছাড়ছি, টাকা পেয়ে যাচ্ছি। কিন্তু তোমাদের মনে আছে যে শেয়ারের টাইমে আমরা শিখেছিলাম যে পার্টে পার্টে টাকা নেয়, প্রথমে অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, কলসে। ওই পার্টে টাকা নিলে কিভাবে আমাদের করতে হবে, চলো সেটা এবার দেখে নেওয়া যাক। এবার দেখো কি বলেছে, আ কোম্পানি ইস্যুড 1,12% ডিবেঞ্চার 10 ইচ, মানে 1 লাখ ডিবেঞ্চার ছেড়েছে 10 টাকা করে। টোটাল কোম্পানি কত? 10 লাখ টাকা তুলতে চায়। এবং টাকাটা তুলছে কিভাবে দেখো, পেয়েবল 1 অন অ্যাপ্লিকেশনে, 4 অন অ্যালটমেন্টে, অ্যান্ড দি ব্যালেন্স ইন টু ইকুয়াল কল। অল দি মানি ওয়াজ রিসিভড অ্যাজ অ্যান্ড ওয়েন ডিউ। ঠিক আছে, বলছে পাস নেসেসারি এন্ট্রিজ। ভালো করে বোঝো, অ্যাপ্লিকেশনে কত বলেছে? 1 টাকা। অ্যালটমেন্টে কত বলেছে? এই স্টেপগুলো আমাদের সব শেয়ারের থিওরি পার্টে ডিসকাস করা হয়ে গেছে। শেয়ার যেরকম ছাড়া হয়ে থাকে, সবাই আসে, টাকা দেয়, টাকা দিয়ে তারপর হলো কি পরের স্টেপে যারা যারা টাকা দেবে তাদেরকে প্রসিড করা হয়। ওকে, অ্যাপ্লিকেশন মানে প্রথমে বলা হয় যে যারা যারা ইচ্ছুক আছো, দেখতেই পাচ্ছ ইন্টারেস্ট রেট ইত্যাদি, তারা যারা ইচ্ছুক আছো তারা তারা টাকা দাও। টাকা তারা দিল, তারপরে কোম্পানি চুজ করে নিজের মতো করে পরবর্তী স্টেপে কাদের কাছ থেকে টাকা নেবে, মানে কাদের ডিবেঞ্চার গুলোকে অ্যালট করে দেবে। ঠিক আছে, সেটাকে অ্যালটমেন্ট বলা হয়ে থাকে। তারপরে বাকি যত ইনস্টলমেন্টে টাকা নেবে সেগুলোকে কলস বলা হয়ে থাকে। এটা আমাদের থিওরি পার্টে বলা আছে। 4 টাকা। এবার টোটাল আমাদের কত টাকা আছে? একটা শেয়ারের দাম মানে একটা ডিবেঞ্চারের দাম 10 টাকা। এবার কত? 4 একে 5, আর বাকি কত? 5 টাকা রয়েছে। আর বাকি 5 টাকা কি বলছে? দুটো ইকুয়াল করে, মানে 2.5 টাকা করে। তার মানে প্রথমেরটা হবে ফার্স্ট 2.5 টাকা, আর লাস্টের যে কলটা সেটা আমরা কি বলেছিলাম? আহ সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল। কি নাম দিয়ে দেবো? সেকেন্ড অ্যান্ড ফাইনাল, ফাইনাল কল। কত হয়ে গেল? 2.5। তা দেখো 10 টাকা হয়ে গেল। বোঝা গেল? অ্যাপ্লিকেশনে আমাদের 1 টাকা বলেছিল, তারপরে 4 টাকা নিচ্ছে। বাকি যে টাকাটা আছে, বাকি 5 টাকা পড়ে রয়েছে 10 টাকা থেকে। 1 টাকা, 4 টাকা, 5 টাকা নিয়ে নিল, আর বাকি 2.5 টাকা 2.5 টাকা করে ফার্স্ট কল অ্যান্ড লাস্টেরটা কি হবে? সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল। যখন লাস্টেরটা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে ফাইনাল কল, তার সাথে যুক্ত হয়ে যায়। যদি থার্ড হতো, থার্ডে গিয়ে হতো, তাহলে থার্ড অ্যান্ড ফাইনাল কল এইভাবে। তো চলো এর এবার জার্নালস গুলো বানানো যাক। দেখো সবার প্রথমে কি হবে? ব্যাংকে টাকা ঢুকবে। অ্যাপ্লিকেশন মানে কি? সবার প্রথমে ব্যাংকে টাকা ঢুকবে, যেরকম আমরা লামসামের ক্ষেত্রে বলছিলাম। এবার এটা কি পার্ট পেমেন্টে হচ্ছে, মানে পার্টে পার্টে আমরা পাচ্ছি। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে টু কত? যে ডিবেঞ্চারের নাম আছে কত? 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট হয়ে গেল। কত টাকা করে? 1 টাকা করে ইন্টু কত? 1 লাখ। 1 লাখ আর 1 লাখ হয়ে গেল, টাকা আসলো। মানে প্রথম পার্টটা কত? 1 টাকা করে, এবং কত আমাদের ডিবেঞ্চার সংখ্যা আছে? 1 লাখ। তাহলে 1 টাকা করে 1 লাখ ডিবেঞ্চারে 1 লাখ টাকা পেয়ে গেলাম। এবার কি করতে হয় আমাদের? দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এরকম তো আমরা করে থাকি সাধারণত। কিন্তু না, এখানে একটা এডিট হবে, এখানে একটা পরিবর্তন হবে। কি হবে বলো তো? আমরা ডাইরেক্ট 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট এইভাবে বলবো না। কি করব? এইভাবে বলবো না। এইখানে আমরা কি দিয়ে দেবো? এখানে দিয়ে দেবো স্টেপটার নাম। কি দেবো? স্টেপটার নাম টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কত? 1 লাখ টাকা। বোঝা গেল? কি দিয়ে দেবো? স্টেপটার নাম। ঠিক আছে, যে কোন স্টেপে টাকাটা আসছে। এবার আমাদের উদ্দেশ্য এইটাই হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু X% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এটাই উদ্দেশ্য হবে। কিন্তু যখনই আমাদের পার্টে পার্টে টাকা হয় না, প্রত্যেক কটা স্টেপে দুটো করে এন্ট্রি, এইটা একটা হবে, এটা একটা, দুটো করে প্রত্যেক কটা স্টেপে। স্টেপ 1 মানে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন স্টেপে দুটো এন্ট্রি, অ্যালটমেন্টে দুটো এন্ট্রি, কলসে এরকম করে হবে। ঠিক আছে, এবার কি করব? এইখানে যে অ্যাপ্লিকেশনটা ক্রেডিট করেছিলাম এটাকে ওড়াবো। কেন? ব্যাংক টু X% ডিবেঞ্চার করতে হবে, তার জন্য এটাকে আমরা কি করে দেবো? ডেবিট করে দেবো। ক্রেডিটকে ওড়াতে গেলে ডেবিট করতে হয়। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট করে দেবো কত? সেম 1 লক্ষ টাকা দিয়ে। ওকে, আর আমাদের তো মনেই আছে যে আমাদের যাই হয়ে যাক না কেন, টু কত? 12% ডিবেঞ্চার অ্যাকাউন্টটা ফেস ভ্যালুতে হবে। তার মানে টু 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট আমাদের কত হবে? 1 টাকা ইন্টু 1 লাখ, কত?
1,00,000 টাকা হয়ে গেল। বোঝা গেল? তাহলে এইটা টোটাল এন্ট্রিটা। এবার লক্ষ্য করে দেখো, যদি আমি ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন কেটে দিই, দেখো আলটিমেট এন্ট্রিটা ব্যাংক টু 12% ডিবেঞ্চার হচ্ছে। ওকে, তো তোমরা এরকম কাটবে না, জাস্ট বোঝানোর জন্য বললাম। ঠিক আছে? তারপরে কি আছে? অ্যালটমেন্ট। এবার অ্যালটমেন্টে না প্রথমে টাকা ঢুকবে না। এবার কি সবাই কি প্রথমে টাকা জমা দিয়েছে, তো ফার্স্ট স্টেপে টাকা ঢুকে গেছিল, তারপর এবার অ্যালটমেন্টে কি করা হবে? সবাইকে বলা হবে হ্যাঁ তোমাদের গুলো সিলেক্ট করা হয়েছে, সিলেকশনের জন্য পাঠানো হবে, তারপর তোমাদের টাকা ঢুকবে। তার জন্য প্রথমে আমরা ডিউ করব। কি করবে? ডিউ। এটাকে কি বলে? ডিউ এর এন্ট্রি বলা হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো কি করবে। এবার স্টেপ আমাদের কি আছে? স্টেপ আছে আমাদের অ্যালটমেন্ট। এক্ষেত্রে দুটো এন্ট্রি হবে, মানে দুটো করে এন্ট্রি হবে। প্রথম এন্ট্রিটা কি হবে? ডিউ করব, মানে এক্ষেত্রে আমরা কি করব? ডিবেঞ্চার স্টেপ অ্যাকাউন্ট, ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, আমি শর্টে লিখছি ডেবিট টু ডিবেঞ্চার আছে 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কত টাকা অ্যালটমেন্ট স্টেপে পাচ্ছি? 4 টাকা করে। তাহলে 1,00,000 ইন্টু 4, 1,00,000 ইন্টু 4 কত? 4,00,000, 4,00,000। ঠিক আছে, তারপর আমরা কি ব্যাংকে টাকাটাকে ঢোকাবো, মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করে দেবো 4,00,000। আমরা কি বলেছি? আমাদের সবসময় উদ্দেশ্য কি দেবে? ব্যাংক টু X% ডিবেঞ্চার করা। X% মানে আমাদের যত পার্সেন্ট ডিবেঞ্চার অঙ্কে বলা থাকবে। তার মানে এবার আমরা কি করব? এই ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্টটাকে ওড়াতে গেলে কি করে দেবো? ক্রেডিট করে দেবো টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত? 4,00,000 টাকা দিয়ে ক্রেডিট। ঠিক আছে, এবার দেখো আমাদের ডিবেঞ্চার অ্যালটমেন্ট এটা কেটে গেলে দেখো ব্যাংক টু 12% ডিবেঞ্চার সি হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এইভাবে হয়ে থাকে। তারপরে স্টেপটা কি আছে? আমাদের কলস আছে। কত? 2.5 টাকা 2.5 টাকা করে কলস আছে। তার মানে আমরা দেবো স্টেপ, আমি এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি, ফার্স্ট কল। এই ক্ষেত্রেও কি হবে? আমাদের সেমই হবে, ডিবেঞ্চার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু, আমাদের কি হয়ে যাবে? যে ডিবেঞ্চারের নাম 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কত? 2.5 টাকা করে, তার মানে 2.5 লক্ষ টাকা। 2.5 টাকা করে 1,00,000 ডিবেঞ্চারের স্টেপে স্টেপে নেওয়া হচ্ছে 2.5 লক্ষ টাকা। তারপর আবার কি করবো? ব্যাংক অ্যাকাউন্টকে কি করে দেবো? ডেবিট করে দেবো। সেই 2.5 লাখ টাকা দিয়ে করবো টু ডিবেঞ্চার ফার্স্ট কল। কেন বলো তো ডিবেঞ্চার ফার্স্ট কলকে দিয়ে করছি? কেন আবার সেই ডিবেঞ্চার ফার্স্ট কল ডেবিট ক্রেডিট কেটে গিয়ে ব্যাংক টু 12% ডিবেঞ্চার, ব্যাংক টু X% ডিবেঞ্চার। বোঝা যাচ্ছে? এইটা দুটো এন্ট্রি আমাদের হয়ে গেল। আবার লাস্ট স্টেপ আমাদের ফাইনাল কল স্টেপ। ঠিক আছে, এটা হাতের লেখাটা খারাপ হতে পারে, কিন্তু দেখে নাও। লাস্ট সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল। তাহলে আমরা কি করবো? ডিবেঞ্চার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্টকে ডেবিট করবো সেই 2.5 লাখ টাকা। এখানেও স্টেপের টাকা কত আছে? 2.5 লক্ষ টাকা। তাহলে 2.5 লাখ টাকা টু কত? 12% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, এত করে দেবো 2.5 লক্ষ টাকা। বোঝা গেল? তারপর সেম ভাবে আবার ব্যাংকে টাকা ঢুকবে। কেন বারবার কি আমরা বলবো এই টাকা দাও টাকা দাও, তারপরে পরে ওরা টাকা দেবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কল, আমি শর্টে লিখলাম 2.5 লাখ 2.5 লাখ। এক্ষেত্রেও দেখো এইটা এইটা কেটে গিয়ে ব্যাংক টু 12% ডিবেঞ্চার। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের কি হয়ে থাকে, যখন আমরা স্টেপ নেব প্রত্যেক কটা স্টেপে দুটো করে এন্ট্রি হয়ে থাকে, এবং কেটে কুটে গিয়ে আলটিমেটলি ব্যাংক টু X% ডিবেঞ্চারই হয়ে যায়, যেটা আমরা লামসাম্পের ক্ষেত্রে দিলাম ব্যাংক টু পার্সেন্টেজ ডিবেঞ্চার। ওকে, এবার কিছু কিছু জায়গায় বলতে পারে যে কিছু প্রিমিয়াম থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে, সেটা আমরা কি নেক্সট পার্টে দেখবো। ওকে, তো আপাতত এই পার্টের জন্য আমাদের এইটুখানি ছিল। তোমরা এই পার্টটা ভালো করে দেখে নাও, তারপর আমরা দেখে নেবো যে এরকম যখন ডিবেঞ্চার ছাড়ছে বিভিন্ন স্টেপ, তার মধ্যে প্রিমিয়াম বলছে, ডিসকাউন্ট করতে বলছে, সেইগুলো আমরা এবার পরের স্টেপে ডিসাইড করবো। সেগুলো আমরা আবার পরের স্টেপে দেখবো। এবং আমাদের পুরো ডাটা অ্যালটমেন্ট, যারা কেউ টাকা দিচ্ছে না, ঠিক আছে, ধরো কেউ টাকা বেশি দিয়ে দিচ্ছে, তাকে ফেরত না দিয়ে পরের স্টেপ সাথে এগুলো অ্যাডজাস্ট করে নেওয়া উচিত। সমস্ত কিছু আমরা নেক্সটে দেখবো। আরো বিভিন্ন আছে যে আমরা অ্যাসেট বিজনেস কি করে করতে পারি, সেই সমস্ত পার্ট আমাদের এসে যাবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি যতটা পেরেছি ইন ডিটেল, যাতে কোনো কনফিউশন না হয়, সেই অনুযায়ী ক্রিস ভাবে ভিডিওটা বানিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমরা যদি প্রপার দেখে নাও প্রথম থেকে শেয়ারের পার্ট থেকে দুটো ভিডিও, তাহলে তোমাদের কোনো কনফিউশন আর থাকবে না। যদি কোনো কনফিউশন থাকে সেটা কমেন্ট করতে পারো। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পরপর এখন ভিডিও আসছে, চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।